আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পৌরনীতি প্রথম পত্রের সাজেশন নিয়ে। তোমাদের আগামীকালকে পৌরনীতি পরীক্ষা। ইনশাল্লাহ তুমি যদি এই সাজেশনটা যদি ফলো করো তাহলে তুমি ইনশাল্লাহ একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। বিশেষ করে এমসিকিউ এবং জ্ঞানমূলক আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যেখান থেকে তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে এবং তুমি হচ্ছে এখান থেকে কমন পেতে পারো। ঠিক আছে, এমন এমন কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি হুবহু কমন পাবা, তুমি যে বোর্ডেরই হও না কেন। তাহলে চলো আমরা শুরু করে দিই। দেখো ভাইয়া, তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আলাদা করে সাজানো আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো, প্রথম অধ্যায়ে যদি আমরা যাই, প্রথম অধ্যায়ের এখানে আমি 5 থেকে 6 এমসিকিউ দিয়েছি। যে পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি, এটা তো তোমরা সবাই জানো যে সেটা হচ্ছে কি সিবি, তাই না? ওকে, এরপরে দেখো আছে যে সিবিটাস শব্দের অর্থ কি। সিবিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, তাই না? আর সিবিস অর্থ কি? সিবিস অর্থ হচ্ছে নাগরিক। সিবিস হচ্ছে নাগরিক, আর সিবিটাস শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। এটা অবশ্যই কিন্তু মনে রাখবা, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এরপরে দেখো, বলা আছে যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি? ইতিহাস, অর্থনীতি, পরিণীতি নাকি যুক্তিবিদ্যা? তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে কিন্তু পরিণীতি। ওকে, মানুষ প্রকৃতি গতভাবেই সামাজিক ও রাজনৈতিক দিক উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন অ্যারিস্টটল। দেখো, এগুলো কিন্তু তোমরা মোটামুটি সবাই পারবা, তাই না? যে প্রথম অধ্যায়টা কিন্তু একটু মোটামুটি অন্য অধ্যায়ের তুলনায় তুলনামূলক সহজ। তো প্রথম অধ্যায় থেকে যদি তোমাদের কোনো এমসিকিউ আসে বা সিকিউ যদি আসে, সৃজনশীল যদি আসে, তাহলে সেখান থেকে একটা ভালো মার্ক কিন্তু তোমরা তুলে ফেলতে পারবে, একটু সুন্দর করে গুছিয়ে লিখে ফেলবে। ওকে, এরপর দেখো প্রশ্ন করছে যে কোনটি পৌরনীতি বিশেষণের ইংরেজি প্রতিশব্দ। তাহলে সেটা হবে কি? সিভিক্স এন্ড গুড গভর্নেন্স। সিভিক্স এন্ড গুড গভর্নেন্স। পৌরনীতির শব্দটি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। ওকে, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে আহ এটা আসলে যে শান্তি হবে না, তাই না? এটা কি হবে তাহলে? নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন যে বিষয়ে আলোচনা করে, ঠিক আছে? যে বিষয়ে আলোচনা করে তাকেই হচ্ছে পরিণীতি বলে। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ইএম হোয়াইটের। এই উক্তিটি হচ্ছে ইএম হোয়াইটের। দেখো, তোমাদের কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে পরিণীতি কাকে বলে, তখন কিন্তু তোমরা চাইলে সুন্দর করে এই উত্তরটা দিয়ে দিতে পারো। অথবা সিকিউতে তো তোমাদের প্রশ্ন আসবেই, 4টা প্রশ্ন আসবে গ এবং ঘ নাম্বারে, ঠিক আছে? উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলাতে তুমি যদি এই সংজ্ঞাটা দিয়ে শুরু করো, ভাইয়া তুমি যদি এই সংজ্ঞাটা দিয়ে শুরু করো, তাহলে তুমি কিন্তু একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবে টিচারের মধ্যে, ঠিক আছে? তখন টিচার তোমার সাথে দেখে বুঝবে যে না, এই ছেলেটা আসলে মনে হয় পড়ালেখা করছে। না হলে তো এই সংজ্ঞাটা খাতায় এত সুন্দর করে লিখার কথা না। তাহলে এই যে পরিমিতির যে সংজ্ঞাগুলা, এই সংজ্ঞাগুলা কিন্তু তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবা, এবং এগুলা তোমার হচ্ছে সিকিউরিটি কিন্তু কাজে লাগাতে পারবা যদি প্রথম অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে, অথবা এমন যদি কোনো প্রশ্ন আসে, পরিণীতি বিষয়ক যদি কোনো প্রশ্ন আসে রিলেটেড, তখন তুমি কিন্তু এগুলা চাইলে লিখতে পারো। ওকে, এরপরে যদি আমরা যাই, দেখো পরবর্তীতে বলছে দা ফিলোসফি অফ সিটিজেনশিপ এর রচয়িতাকে। তাহলে এর রচয়িতা হচ্ছে ইএম হোয়াইট। জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম কে ব্যক্ত করেন? জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম ব্যক্ত করেন মেকিয়াভেল। তোমরা অনেকে পরে চিনো বা নাম শুনছো। ওকে, পরিণীতি শাসনের পাঠের ফলে নাগরিকগণ কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয়? তাহলে তুমি যে এই যে পরিণীতি পড়তেছো, তাহলে তুমি কোন স্বার্থকে বেশি প্রায়োরিটি দিবে? তোমার নিজের স্বার্থকে, ব্যক্তি স্বার্থকে না, ঠিক আছে? তুমি তাহলে কোন স্বার্থকে প্রায়োরিটি দিবে? তুমি সামাজিক স্বার্থকে অবশ্যই প্রায়োরিটি দিব, তাই না? যেহেতু আমার সমাজ যেন ভালো থাকে, আমার সমাজ ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, তাই না? তাহলে সেটা হচ্ছে কি? সামাজিক স্বার্থ। ওকে, পরে জ্ঞানমূলক প্রশ্ন তোমরা এখানে আছে, এগুলো একটু তোমরা দেখে নিবে যে রাষ্ট্র কাকে বলে, সুন্দর করে সংজ্ঞাগুলো দেওয়া আছে। সুশাসন কি? নাগরিকতা কি? তারপর হচ্ছে এই যে সিভিটাস শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। নেটাস অর্থ কি? নেটাস হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে জন্ম। পরিণীতি কি? সিভিটাস কি? পরিণীতি কি? এগুলো তোমাদের কিন্তু দেওয়া আছে, একটু পড়ে নিবো। এরপর আসো পরবর্তী প্রশ্ন, যে মূল্যবোধ কি। এখন আমরা তৃতীয় অধ্যায়ে চলে আসছি, কিন্তু মূল্যবোধ কি? তো মূল্যবোধ হচ্ছে কি? সামাজিক আচার আচরণের সমষ্টি। ওকে, পরিবার কি ধরনের সংগঠন? পরিবার একটা সামাজিক সংগঠন। পরিবার একটা সামাজিক সংগঠন। নিচের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য? মূল্যবোধের বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা। অর্থাৎ তুমি যদি তোমার ভিতর যদি মূল্যবোধ থাকে, তুমি যদি সামাজিক আচার আচরণ যদি মেনে চলো, তাহলে কিন্তু তোমার মাঝখানে বা তোমার মধ্যে থেকে একটু পরিবর্তনশীল একটা মনোভাব কিন্তু সৃষ্টি হবে। তাহলে এই মূল্যবোধের বৈশিষ্ট্য কি? মূল্যবোধের বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে চেঞ্জ করে দিবে, তোমার মন মানসিকতা উন্নত করে দিবে। তাহলে সেটা হচ্ছে কি? পরিবর্তনশীলতা। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কি? সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য হচ্ছে কি? বৈচিত্র্য। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা। ওকে, তারপরে আসো ভ্যালুস শব্দের শাব্দিক অর্থ কি? ভ্যালুস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তুলনামূলক অর্থমূল্য, ঠিক আছে? তুলনামূলক অর্থমূল্য, অর্থাৎ তোমার যে নৈতিকতা আছে, তোমার যে মোরাল আছে,
এইটার মানটা বা এইটার ভ্যালুটা হচ্ছে বাড়িয়ে দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে ভ্যালু আর কি, যে তোমার মানটা আসলে বাড়িয়ে দিবে। ওকে, মূল্যবোধ কোন ধরনের বিষয়? মূল্যবোধ হচ্ছে একটা সামাজিক বিষয়। মূল্যবোধ একটা সামাজিক বিষয়, সমাজের যোগসূত্র সেতুবন্ধন হিসেবে কাজ করে কি, সেটা হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ কয় ভাগে ভাগ করা যায়, এই প্রশ্নটা অনেক জায়গায় অনেক রকম আছে। কিছু কিছু জায়গায় দুই প্রকার দেওয়া, একটা হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ, একটা হচ্ছে সামাজিক মূল্যবোধ। আবার কয়েক জায়গা হচ্ছে 5 প্রকার দেওয়া, সেখানে কিন্তু ধর্মীয় মূল্যবোধে কিন্তু অ্যাড করা আছে, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ঠিক আছে, এরকম আরো অ্যাড করা আছে। তো টোটাল হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ, ঠিক আছে, এরকম 5টা টোটাল অ্যাড করা আছে। তাহলে আমি এটা 5ই রাখলাম, হ্যাঁ, এটা হচ্ছে 5। ওকে, নিচের কোনটি বাহ্যিক মূল্যবোধের অন্তর্ভুক্ত? বাহ্যিক মূল্যবোধের মানে বাহির থেকে যে মূল্যবোধটা দেখা যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে সাহসিকতা, এটা কিন্তু পাওয়া যায়। ওকে, সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি? সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য, সামাজিক মূল্যবোধের হচ্ছে জনকল্যাণমুখিতা, ঠিক আছে, মানুষের কল্যাণে যে কাজগুলা হয়। ওকে, পরবর্তীতে জ্ঞানমূলক প্রশ্ন আছে মূল্যবোধ কি। এই যে এই 3টা প্রশ্ন থেকে তুমি দেখবা যে একটা প্রশ্ন তুমি পেয়ে যাবা তৃতীয় অধ্যায় থেকে, ঠিক আছে। এই 3টা প্রশ্ন থেকে তুমি যে কোনো একটা প্রশ্ন এখান থেকে পাবাই। মূল্যবোধ কি, আইন কি, সাম্য কি, এই 3টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন পাবা। ওকে, একটু পরে নিবা, হ্যাঁ। তোমার হচ্ছে স্লাইড গুলো হচ্ছে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা, আমি হচ্ছে তোমাদের হচ্ছে স্লাইড গুলো দিয়ে দিই। ওকে, স্বাধীনতার সংজ্ঞা দাও। দেখো এখানে বলা আছে অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকার উপভোগ করা যাচ্ছে কি, স্বাধীনতা। এখানে সুন্দর করে প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। সুদর্শন কাকে বলে এগুলো পড়া আছে, দেওয়া আছে। ওকে, পঞ্চম অধ্যায় দেখো বলা আছে যে বাংলাদেশ তথ্য অধিকার আইন পাশ হয় কবে, সেটা হচ্ছে 2009 সালের 5 এপ্রিল। কে নাগরিকের অধিকার রক্ষা করে? নাগরিকের অধিকার রক্ষা করে কে? রাষ্ট্র, ঠিক আছে। অর্থাৎ তোমার যে অধিকার, এই অধিকার সম্পর্কে তোমার এই অধিকারটা আসলে রক্ষা করবে বা টিকিয়ে রাখবে কে? রাষ্ট্র কিন্তু টিকিয়ে রাখবে। দেখো, অধিকার হচ্ছে সমাজ জীবনের যে সকল শর্তাবলী যা ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না, উক্তিটিকার অধ্যাপক লাস্কির, ঠিক আছে, একটু মনে রাখবা এটা। অধিকারকে রক্ষার জন্য কাকে অগ্রণী ভূমিকা নিতে হয়, সেটা হচ্ছে জনগণকে। এই অধিকার রক্ষার জন্য কিন্তু তোমরা হচ্ছে এই যে জুলাইয়ের যে আন্দোলন, সেই জুলাইয়ের আন্দোলন কিন্তু অনেকে করেছে। ওকে, দেখো, অধিকার হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বুসান কুয়েত। এই যে উক্তিগুলো আছে, এই উক্তিগুলা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। উক্তিগুলা কিন্তু এক একজনের এক একটা উক্তি আছে, এইপরে উক্তিগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তো তোমরা একটু এগুলো একটু ভালোভাবে পড়ে নিবে, একটা দুইটা হইলেও কিন্তু তোমরা পরীক্ষায় পাবা। ওকে, বাংলাদেশের সংবিধানে কত নম্বর হচ্ছে ব্যক্তিগত অধিকারের কথা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে 32 নাম্বার অনুচ্ছেদে। কত সালে অধিকার বিল পাস হয়? এটা হচ্ছে আচ্ছা 1689। দেখি 1689। আচ্ছা, এটা এটা সম্ভবত অপশনে ভুল আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আসো অধিকার অবাধ হলে কি ঘটবে, সেটা হচ্ছে স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হবে। স্বেচ্ছাচার মানে কি, মানে নিজের কাজ আমি মনে করো যে মন মতো করলাম, ইচ্ছা হইলে করলাম, ইচ্ছা হইলে করলাম না, এটা হচ্ছে কি আমার স্বেচ্ছাচারিতা, ব্যক্তির স্বেচ্ছাচারিতা। তো এটাই হবে যদি অধিকার যদি অবাধ হয়, ঠিক আছে। মনে করো আমার অধিকার আছে, আমি একটা চেয়ারে বসছি, এই চেয়ারে মনে করো অনেক কাজ থাকে, তো আমি যদি ইচ্ছা মতো কাজ করি তাহলে সেটা কি হয়ে যাবে, স্বেচ্ছাচারিতা হয়ে যাবে। অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি, সেটা হচ্ছে আইন। আইনই হচ্ছে কি অধিকারকে রক্ষা করে থাকে। কোনটি সকল অধিকারের উৎস, সেটা হচ্ছে সংবিধান। সংবিধানে সকল অধিকার কিন্তু লিপিবদ্ধ করা থাকে, যে তুমি কোনটা পাবা নাগরিক হিসেবে, তোমার কোনটা দায়িত্ব কোনটা কর্তব্য, এটা কিন্তু সংবিধানে লেখা থাকে। নাগরিকের প্রথম ও প্রধান কর্তব্য কোনটি, সেটা হচ্ছে আনুগত্য প্রকাশ করা। অধিকার হলো সেই সকল বাহ্যিক অবস্থা যা মানুষের অধিক উন্নতি সাধন করে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে টি.এইচ. গ্রিনের। তারপরে দেখো জনমতের সংজ্ঞা, আইনগত অধিকার কি, পরিণতি কি, বিষয় বিজ্ঞান অধিকার কি, এগুলা কিন্তু দেওয়া আছে। এইগুলা তোমরা একটু ভালোভাবে এই স্লাইড থেকে তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। স্লাইড কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবা, আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানাবা। ওকে, এরপরে আসে ষষ্ঠ অধ্যায়। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি, সেটা হচ্ছে সরকার গঠন করা। অর্থাৎ একটা রাজনৈতিক দল নির্বাচন আগে কিন্তু সে কিন্তু সরকার গঠন করে। অর্থাৎ তুমি যদি একটা রাজনৈতিক দল করো, তোমার ফার্স্ট ইচ্ছা বা ফার্স্ট প্রায়োরিটি কি থাকবে, তুমি যেন একটা সরকারি দল গঠন করতে পারো, ঠিক আছে, বা সরকার গঠন করতে পারো। তুমি সেখানে এমপি মন্ত্রী তোমার আমলা যারা থাকবে তাদেরকে বসাবা, তাই না। ওকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজনৈতিক দলের ভূমিকা। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয় কাকে? বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে, ঠিক আছে। বিরোধী দল হচ্ছে কি বিকল্প সরকার। ওকে, কোন দেশের রাজনৈতিক দলের অস্তিত্ব নেই, সেটা হচ্ছে সৌদি আরব। কারণ সৌদি আরব হচ্ছে তোমার হচ্ছে কি বলে এটাকে, হচ্ছে রাজার যে শাসন, সেই রাজার শাসন কিন্তু এখানে আছে, যার ফলে তাদের কিন্তু কোনো রাজনৈতিক দল নাই। অর্থাৎ তারা মারা যাওয়ার পরে তাদের যে উত্তরাধিকার, এই উত্তরাধিকার সূত্রে কিন্তু তারা কিন্তু রাজা নির্বাচন হয়। ওকে, এরপর দেখো রাজনৈতিক দল হচ্ছে কোন নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয়। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অধ্যাপক ম্যাকাইভারের।
দ্বিদল ব্যবস্থার দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিদল ব্যবস্থা মানে হচ্ছে একটা নির্বাচনে দুইটা দলই হচ্ছে অংশগ্রহণ করতে পারবে, এটাকে আমরা বলতেছি দ্বিদল। তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি অপশনে না থাকে তুমি সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার করতে পারো ইউকে বা যুক্তরাজ্য, যদি পরীক্ষায় থাকে সেটা কিন্তু তুমি অ্যান্সার করতে পারো। ওকে, কোনটি ব্রিটেনের রাজনৈতিক দল? এই যে কনজারভেটিভ পার্টি, তারা হচ্ছে আছে বর্তমানে এগুলা। ওকে, গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল স্বাভাবিক ও অপরিহার্য কে বলেছেন? সেটা হচ্ছে বলছে ম্যাককাইভার। বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান? সেটা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। অর্থাৎ দেখো বাংলাদেশে অনেক ধরনের রাজনৈতিক পার্টি আছে বা দল আছে, বিভিন্ন ধরনের পার্টি কিন্তু আছে, বাট আমেরিকাতে কিন্তু শুধু অনলি দুইটা পার্টি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। ওকে, বিশ্বে প্রধানত কয় ধরনের দলীয় ব্যবস্থা প্রত্যক্ষ করা যায়? সেটা হচ্ছে 3 ধরনের। ওকে, রাজনৈতিক দল কোন নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা, আচ্ছা এটা তো বললাম ম্যাকগাইভার। ওকে, গণতন্ত্রের প্রাণ বলা হয় কোনটিকে? সেটা হচ্ছে রাজনৈতিক দল। তারপরে হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে যে রাজনৈতিক দল কি, উপদল কি, নেতৃত্ব কি, শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব, এগুলোকে তোমরা পড়ে নিবা। বাংলাদেশ আইনসভার নাম কি? ঠিক আছে, ওকে, এগুলো একটু দেখে নিবা। ওকে, আচ্ছা, সপ্তম অধ্যায় সংসদীয় সরকারের সরকার প্রধান কে? সংসদীয় সরকারের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আইন ও শাসন বিভাগের সুসম্পর্ক দেখা যায় কোন সরকারে? সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। এবং আইন ও শাসন বিভাগের একটা সুসম্পর্ক তাদের মধ্যে কিন্তু দেখা যায় কোন সরকারের মধ্যে? সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। একনায়কতন্ত্রী সরকার হয় না, রাষ্ট্রপতি শাসিত সরকার হয় না, রাজতান্ত্রিক সরকার অর্থাৎ আইন ও শাসন বিভাগ নাই, তাই না? ওকে, বলতে গেলে এরপর আসো, রাজা বা রানী নিয়মতান্ত্রিক প্রধান হলে প্রকৃত ক্ষমতার মালিক কে? রাজা বা রানী নিয়মতান্ত্রিক প্রধান হলে প্রকৃত ক্ষমতার মালিক হচ্ছে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ। অর্থাৎ রাজা বা রানী যে দেশের নিয়মতান্ত্রিক প্রধান, ঠিক আছে, যেমন যুক্তরাজ্যে কিন্তু রাজা বা রানী আছে, ঠিক আছে, রাজা বা রানী আছে, তারা হচ্ছে রাজা রানীকে মানে। বাট এই রাজা রানী কিন্তু এই যে আইন বা এগুলা কিন্তু এখন আর তেমন কিন্তু আহ নিয়ন্ত্রণ করে না, আগে যেমন করতো। আগে আমাদের যখন ব্রিটিশ শাসন করতো তখন কিন্তু রাজা রানী কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করতে, বাট এখন কিন্তু রাজা রানী কিন্তু এগুলা নিয়ন্ত্রণ করে না। তাহলে কারা করে? যে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদে যারা থাকে, অর্থাৎ এমপি মন্ত্রী যারা থাকে, তারাই নিয়ন্ত্রণ করে। এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি? সেটা হচ্ছে পলিটি সরকার, পলিটি। ঠিক আছে, ওকে। সৌদি আরবের রাজার মৃত্যুর পরে তার উত্তরসূরি সিংহাসনে আরোহণ করেন। সৌদি আরবের ক্ষেত্রে নিচের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রযোজ্য? এই যে যেটা তোমাদের বললাম সেটা হচ্ছে কি রাজতান্ত্রিক, অর্থাৎ রাজাদের শাসন। তারা মারা যাওয়ার পরে তাদের যে ছেলে থাকে বা উত্তরাধিকার থাকে তাদেরকে হচ্ছে ক্ষমতায় বসায় দেয়, ঠিক আছে, এটা হচ্ছে রাজতান্ত্রিক শাসন। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক বিদ্যমান, এই নীতিতে প্রতিষ্ঠিত সরকার কোনটি? সেটা হচ্ছে সংসদীয় সরকার। ওকে, ইফতিজিং কথাটি কোন শব্দ থেকে এসেছে? সেটা হচ্ছে ইভ, যে শব্দ, ইভ শব্দ থেকে এসেছে। ওকে, কোরআনে বর্ণিত পৃথিবীর প্রথম নারীকে? হযরত মরিয়ম আলাইহিস সালাম। ওকে, অপরিকল্পিত শিল্পায়নের ফলে কোথায় নেতিবাচক প্রভাব পড়ে? সেটা কোথায় পড়বে? জনস্বাস্থ্যের উপর পড়বে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে কি ঘটেছে? কুমেরু ও হিমালয়ের বরফ গলে যাচ্ছে। কুমেরু কি? কুমেরু হচ্ছে এই যে পৃথিবীর উত্তরের যে অংশটা, আহ পৃথিবীর উপরের যে অংশটা, ঠিক আছে, এটাকে আমরা বলি কি? এই যে পৃথিবীর একদম উপরের যে অংশটা, এই অংশটাকে আমরা বলি সুমেরু। এই অংশটাকে আমরা কি বলি? সুমেরু, সুমেরু। আর নিচের যে অংশটা, এই অংশটাকে আমরা বলি কুমেরু। ঠিক আছে, তাহলে কুমেরুর যে বরফ আছে, অর্থাৎ অ্যান্টার্কটিক যে মহাসাগর আছে, ঠিক আছে, এই অ্যান্টার্কটিকের কিন্তু বরফগুলো গলে যাচ্ছে, এটাই হচ্ছে এখানে বলা আছে। Okay. এরপর দেখো যে এখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে, একনায়কতন্ত্র কি, এক কেন্দ্রিক সরকার কি, প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কি, গণভোট কি, এগুলা কিন্তু বলা আছে। এই যে জ্ঞানমূলক গুলো তোমরা একটু পড়ে নিবা। দশম অধ্যায়ে আসো, সেটা হচ্ছে নেটাস এর শাব্দিক অর্থ কি? সেটা হচ্ছে জন্ম। বর্তমান বিশ্বগত দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, সেটা হচ্ছে 174টি দেশ। জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতা কামী। উক্তিটা হচ্ছে লর্ড ব্রাইসের। এই উক্তিটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে পরীক্ষায় আসবেই। বা তোমরা চাইলে যদি নাও আসে, তোমরা কিন্তু এটা মুখস্থ করে চাইলে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে জাতীয়তা থেকে, তখন কিন্তু তোমরা এই সংখ্যাটা কিন্তু দিয়ে দিতে পারো। ঠিক আছে, জাতীয়তা কাকে বলে এরকম যদি কোনো সংজ্ঞা আসে তখন এটা কিন্তু দিয়ে দিতে পারো, লর্ড ব্রাইসের সংজ্ঞাটা। ওকে, জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? সেটা হচ্ছে কি ন্যাশনালিটি। ওকে, রাজনৈতিক ভাবে সংগঠিত সমাজকে কি বলে? সেটা হচ্ছে জাতি। নির্বাচক মন্ডলী নেশিও এবং নেটাস কোন ভাষার শব্দ? সেটা হচ্ছে ল্যাটিন ভাষা
শব্দ। জাতীয় রাষ্ট্রের প্রবক্তাকে মেকিয়াভেলি। নেশন এবং ন্যাশনালিটি শব্দ দুটি কোন ভাষার শব্দ? সেটা হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। জার্মান এই ঐতিহ্যগত গত উপাদানকে জাতি গঠনের জন্য অনাবশ্যক মনে করেন, সেটা হচ্ছে রেনান। ওকে। জাতি রাষ্ট্রের প্রবক্তাকে মেকিয়াভেলি জাতীয়তা শব্দের ইংরেজি শব্দ কোনটি? সেটা হচ্ছে ন্যাশনালিটি। ওকে। জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, কথাটি কে বলেছেন? সেটা হচ্ছে বলেছেন অধ্যাপক লাস্কি। ঠিক আছে, যে জাতীয়তা এক ধরনের মানসিক ধারণা। মেশিওর শব্দের বাংলা প্রতিশব্দ কি? সেটা হচ্ছে জন্ম। এটা অনেকবার আসছে। জাতীয়তা হলো জনসমষ্টি প্লাস রাজনৈতিক চেতনা, অর্থাৎ আমরা যে একটা জাতীয়তাবাদী চেতনায় আবদ্ধ হব, সেইখানে কিন্তু অবশ্যই একটা রাজনৈতিক চেতনা লাগবে এবং কি লাগবে? একটা জনসমষ্টি লাগবে। ঠিক আছে, তোমার একটা সার্কেল লাগবে, মানুষ লাগবে, এবং সেই মানুষের মধ্যে একটা রাজনৈতিক যে চেতনা বা রাজনৈতিক যে চিন্তা শক্তি, সেই চিন্তা শক্তি তো মানুষের মধ্যে থাকতে হবে। তাহলে জাতীয়তা হচ্ছে জনসমষ্টি প্লাস রাজনৈতিক চেতনা। জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা মিলে কি হয়? সেটা হচ্ছে জাতীয়তা। উৎপত্তিগত অর্থে জাতীয় জাতীয়তা বলতে কি বোঝায়? সেটা হচ্ছে একই বংশোদ্ভূত জাতি হতে হবে। জাতীয়তাবাদ কি সৃষ্টি করে? সেটা হচ্ছে দেশপ্রেম সৃষ্টি করে। ওকে, এরপরে প্রশ্ন আসছে যে স্বচ্ছতা কি কোনো কাজ ও নিয়ম পরিহার করে সুষ্ঠুভাবে সম্পাদন করে এবং তার যাচাইয়ের সুযোগ থাকাকে স্বচ্ছতা বলে। ওকে, এইখানে কিন্তু আমাদের গুলো দেওয়া আছে। ওকে, সামাজিক চুক্তি গ্রন্থটির লেখককে? সেটা হচ্ছে জ্যাক রসু। এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে বাকিগুলো হচ্ছে পড়ে নিবা। ঠিক আছে, তোমাদের যাদের যাদের হচ্ছে পিডিএফটা লাগবে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের হচ্ছে কমেন্টে পিডিএফটা দিয়ে দিব। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাংলা শিখতে সাথে থাকো এবং সুন্দর করে পরীক্ষাগুলো দাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।